গত সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন নীতিন গডকরি। আর এবার জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর থেকে 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে নীতিন গডকরির পথে হেঁটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। জিএসটি ঠিক করে কাউন্সিল, সেখানে রাজ্যের অর্থমন্ত্রী কেন দাবি জানাননি? পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভায় সরব হলেন তার দলের সাংসদরা। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ওপরে জিএসটি নিয়ে আলোচনা চান তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বক্তব্য রাখেন তৃণমূলের আরও এক চিকিৎসক সাংসদ শর্মিলা সরকার থেকে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। এরপরই লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। জিএসটি কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিলে। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন, তিনি এই দাবি তুলেছেন। আর এখন তো তারা জোটকে দেখছেন বলে, তাই ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে, তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিলে এই প্রশ্নটা তুলতে, এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি মনে করি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ওপরে 18% জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্ত। পাশাপাশি নতুন কর কাঠামোয় 80C এবং 80D ধারায় ছাড় না থাকাও সাধারণ মানুষের ক্ষেত্রে অসুবিধাজনক। বীমার প্রিমিয়ামের ওপর জিএসটি সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা বাড়ায়। এই অতিরিক্ত বোঝা অনেক ব্যক্তির কাছে নতুন পলিসি গ্রহণ বা পুরনো বীমা কভারেজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। শুধু জীবন বীমা নয়, স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি সরানো নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কৃষক ও শ্রমিক থেকে শুরু করে সমাজের সবার জন্যই জীবন ও স্বাস্থ্য বীমা উপলব্ধ। এটা থেকে স্পষ্ট হয়ে যায় স্বাস্থ্য ও জীবন বীমাতে জিএসটির বোঝা চাপানো সাধারণ মানুষকে আরো বেশি চাপ এবং উদ্বেগের মধ্যে ফেলবে। দেখুন, জিএসটি সংক্রান্ত যে কোনো বিষয় তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ভারতবর্ষের জিএসটি কাউন্সিল। অল স্টেক হোল্ডার্স হ্যাভ টু টেক দ্য ডিসিশন। এই স্টেক হোল্ডার কারা? ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য, সেই রাজ্যের অর্থমন্ত্রীরা যারা এর সদস্য। আসুন না, জিএসটি কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আপনারা দাবি তুলুন, আলোচনা করুন। পার্লামেন্ট এটা যথাযথ ফোরাম নয়। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। রাহুল দা, কদিন আগে আমরা দেখলাম নির্মলা সীতারামন বললেন যে জিএসটি কাউন্সিলের দারুণ কাজ করেন এ রাজ্য থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। তাহলে সেখানে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই রাজ্য কেন সরব হয় না? না, জিএসটি কাউন্সিলের বৈঠকে দেখো সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোর অর্থমন্ত্রীরা আসে বেশিরভাগ। তো বিজেপি শাসিত রাজ্যের যেহেতু মেজরিটি বেশি, তো মেজরিটি যা বলে সেটাই হয় নর্মালি। কিন্তু এখানে দাঁড়িয়ে সংসদের জায়গায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংসদরা প্রতিবাদ করতেই পারেন। এই বিশাল করের বোঝা যদি সাধারণ মানুষ যারা সবচেয়ে বেশি নির্ভরশীল এলআইসি বা জীবন বীমার উপরে, সেখানে তো প্রান্তিক মানুষরা সবচেয়ে বেশি সাফার হচ্ছে। তো এটা তো হতেই পারে। আজকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যারা প্রান্তিক মানুষের সঙ্গে নেই, সাধারণ মানুষের সঙ্গে নেই, এটাই বারবার প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এই যে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সবচেয়ে বেশি এক্সপ্লয়েটেড বা এক্সপ্লয়েটেড হচ্ছে কারা? সাধারণ মানুষরা। তো তারপরে জনবিরোধী নিঃসন্দেহে, কিন্তু এই জায়গায় তো প্রশ্নটা উঠবে সর্বরিধি যে এই ধরনের একটা জনবিরোধী নীতি, এবং প্রথম প্রশ্নটা তো আপনাদের দলের অন্দর থেকে এসেছিল। নীতিন গডকরি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি প্রথম চিঠি দিয়েছিলেন। তারপরও এখন এই প্রশ্ন উঠছে কি করে যে শুধুমাত্র বিরোধী রাজ্য বা পশ্চিমবঙ্গ সরব হচ্ছে? না, দেখুন, আমরা যে দলের নৈতিকতার উপরে আস্থা রাখি, সেখানে নীতিন গডকরি তিনি এই প্রশ্নটা তুলেছেন। আমাদের অন্য লোকের কে বলবেন তার জন্য অপেক্ষাই নেই। যেটা জনহিতের জন্য ঠিক নয়, সেটা দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠেছে। সুতরাং এই নিয়ে বাইরের থেকে বিরোধীরা কি বলছে আমরা শুনবই না। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নির্মলা সীতারামনজি পার্লামেন্টের মধ্যে চন্দ্রিমা দেবীর নাম করে বলেছেন তিনি খুব ভালো কাজ করেছেন জিএসটির বিষয়ে। তাহলে আজকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠিটা পাঠিয়েছেন, উনি কি একবারও চন্দ্রিমা দেবীকে জিজ্ঞেস করেছেন যে যখন কাজটা হচ্ছে তখন কি এই প্রস্তাবটা
নির্মলা সীতারামনকে চন্দ্রিমা দেবী দিয়েছিলেন। আপনি বললেন যে আপনারা নীতি বাগিশ দল, সেখানে আপনাদের বাইরের দলের কথা শোনারই দরকার পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন কি না চেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে, সেটা তো জরুরি নয়। যখন কাজটা হচ্ছে তখন তাহলে যদি জরুরি নয়, যদি চন্দ্রিমা দেবী মনে করেননি, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বলাটার কোনো যুক্তিকতা থাকে না। কারণ জিএসটির যিনি দায়িত্বে আছেন, অর্থমন্ত্রী যিনি, তিনি কাজ করছেন না, বলছেন কোনো বাইরের পরামর্শের প্রয়োজনই নেই বলছেন। কেন নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে যাবেন, সেখানে তিনি অভিযোগ করবেন যে এ রাজ্য যে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে, বঞ্চনার কথা বলার পর নির্ধারিত সময়ের আগে তার বক্তব্য, তার মাইক অফ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাতে হচ্ছে। যে বক্তব্য আগে নীতিন গডকরি রেখেছিলেন অশোকদা, ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও আবার চিঠি পাঠাতে হচ্ছে। কিন্তু সুরাহা কোথায়? আখেরে তো সাধারণ মানুষের কথা বলে কেন্দ্র। একেবারে মানে মূল ব্যাপারটা যদি দেখি কুসুমিতা আমরা, তাহলে আমরা দেখব যে এই আমাদের যে বটম 50%টা রয়েছে না, বটম 50% মানুষ, তারা কিন্তু প্রায় 70% মতন জিএসটি দিচ্ছে। অথচ এই বটম 50%-এর ওপরে কোথাও কোনো রকম ফোকাস নেই, এই বাজেটও তার প্রমাণ। এবার 2 নম্বর কথাটা হচ্ছে, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন ওই মিটিংয়ে গেলেন সেটা নিয়ে তো মানে মারাত্মক রকমের ধোঁয়াশা আছে। মিটিং করলেন, মিটিং থেকে বেরিয়ে এসে বললেন যে আমি মিটিং বয়কট করেছি, মানে এইটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথাটা হচ্ছে, এখানে বিজেপির প্রতিনিধি একটা কথা বলছেন যে আমাদের বাইরের কারোর কথা শোনার এখানে প্রয়োজন নেই, নীতিন গডকরি যা বলে দিয়েছেন সেটাই কথা। তাই যদি হয়ে থাকে, আপনাদের যদি সেরকমই মনে হয়ে থাকে, ভুলভাবে ব্যাখ্যা হলো। আমি বলেছি নীতিন গডকরি যখন বলছেন, মানে পরামর্শ কখন নেব, যখন ভেতরে নেই আপনি বলতে দিন। আপনার কথাটা যদি আবার চালানো হয়, আমি ভুল বলিনি, আপনার কথাটা যদি আবার চালানো হয়, আপনি বলেছেন যেটা অনুচিত কাজ বলে মনে হচ্ছে সেটা দলের ভেতর থেকে আমাদের প্রতিবাদ, তার মানে আপনি মেনে নিচ্ছেন বিজেপির প্রবক্তা হিসাবে কাজটা অনুচিত কাজ হয়েছে। আমার কেন্দ্রীয় মন্ত্রী বলছেন সেটা। তারপরে কি হলো? নীতিন গডকরি দলের অত্যন্ত হেভিওয়েট একজন মন্ত্রী। আপনাকে ধন্যবাদ তার জন্য। না ঠিক আছে, আমি বলতে চাইছি যে দেখুন, জীবন বীমা নিয়ে কথা হচ্ছে। এই রাজ্যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে যারা এসেছি, আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি, আর্টিস্ট ফোরামের একটা মেডিক্লেম ছিল, রাজ্য সরকার সেটা বন্ধ করে দিয়েছে। তো রাজ্যে যেটা চলছে, আর্টিস্ট ফোরামের মেডিক্লেম বন্ধ, তাই রাজ্যে যেটা চলছে সেই দিকে নজর নেই। যেখানে অলরেডি একটা কথা উঠেছে, সেখানে অর্থমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে ভাবার দরকার নেই। সেটার একটা সমাধান চাই। মেডিক্লেম বন্ধ হয়ে গেছে, এটা আমরা বাজেটের আলোচনায় বারবারই যে প্রসঙ্গটা আলোচনা করেছি যে এদেশের সব থেকে বেশি সম্পদ কিন্তু 1% জনগণের হাতে একেবারে কুক্ষিগত হয়ে রয়েছে। সেটা কিন্তু একেবারে পরিসংখ্যান অনুযায়ী বাজেট ডিসকাশনে বারবার উঠেছে। শুধু তাই নয়, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর কথা বলা হয়, যেগুলো ছাড়া আমাদের চলবে না, সেই এসেনশিয়াল কমোডিটিজের বেশিরভাগেরই জিএসটি হচ্ছে 18%, আর যেগুলোর জিএসটি কম 5%, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজেই লাগে না। তাহলে সেখানে এই স্বাস্থ্য বিমাই বলুন আর এই জীবন বিমাই বলুন, এই প্রত্যেকটা আমার আপনার নেতা মন্ত্রী সকলের কাজে লাগে। সেখানে 18% জিএসটি দিয়ে রেখেছেন, এবং সেখানে বিজেপির বক্তব্য হচ্ছে দলের ভেতর থেকে প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদের জায়গাটা কেন তৈরি হচ্ছে? জনতার জন্য কাজ করতে এসেছেন, মানুষের জন্য কাজ করতে এসেছেন, প্রধানমন্ত্রী তো সেই কথা বারবার বলেন। সুব্রতদা দেখুন, ওই যে অভিযুক্ত জেলে থাকা বালু, ও যদি বলে যে সূর্য পূব দিকে ওঠে, আমি তো বলতে পারবো না সূর্য পশ্চিম দিকে ওঠে, আমাকে তো বলতেই হবে সূর্য পূব দিকে ওঠে। সেটা ঠিক আছে, আমার কথাটা খুব গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের মেম্বাররা ওয়াকআউট করেছে গতকাল 18% জিএসটির প্রতিবাদ করে। আচ্ছা, 18% জিএসটি, তার থেকে বেশি জিএসটি লাগু রয়েছে হচ্ছে গিয়ে তেলে, সেটা নিয়ে তো কোনো কথা বলছে না তৃণমূল কংগ্রেস। আমি বলছি এটাই যে নীতিন গডকরি এটা চিঠি দিয়েছেন, আমরা সকলে জেনেছি 3 দিন আগে। সেইটার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। আসলে নাগপুর কানেকশন, এই নাগপুর কানেকশনটাই আমরা বারবার বলছি, যে পেট্রোলের জন্য কথা বলে না, ডিজেলের জন্য কথা বলে না, যে নাগপুর থেকে নির্দেশ এসছে সেই কারণেই হচ্ছে গিয়ে এখন জিএসটি নিয়ে কথা বলতে এসছে। মানুষের দাবি নিয়ে কোনো কথা পার্লামেন্টে সমস্যা এখানে, এদের কথার এখন কোনো ভিত্তি নেই। আমরা সেটাই বলছি যে আরএসএস কানেকশন, নাগপুর কানেকশন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিন গডকরি মানে
তো নাগপুর। জিএসটি কাউন্সিলের কথা বললেন না প্রতিমা দেবী, মমতা ব্যানার্জি চিঠি দিচ্ছেন মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেস সরব। একদম আমি আপনার সঙ্গে একদম একমত রাহুল দা, একদম। মুখ্যমন্ত্রী 7 দিনে আপনি তৃণমূল কংগ্রেস রাহুল দা এক মিনিট শুনুন রাহুল দা শুনুন না এক মিনিট, খুব সাধারণ একটা জিনিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে প্রকাশ্যে বললেন, 7 দিনের সময় বেঁধে দিলেন যে আমাদের শাকসবজি মাছ মাংসের দাম কমাতে হবে। 7 দিন কেটে গিয়েছে অনেকদিন আগে, বাজারে গিয়ে আপনি বলুন তো দাম কতটা কমেছে? আরে এটা শোনো আমি বলি একটা সবকিছু প্রসেস মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রসেস ডিপেন্ড করে। আমরা মূল্যবৃদ্ধি জানতেনই না পড়ে আছে বাজারে পেট্রোল মূল্যের দাম বেড়েছে, তার জন্য প্রতিবাদ করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। বিজেপির দাবি অন্তত 35 থেকে 40 টাকা কমানো যায়। রাজ্য জুড়ে সেস উইথড্রল 1 টাকা কমিয়েছেন, 1 টাকা আমার রাজ্যে পেট্রোলে কেন? মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, কিন্তু গতকাল কি হলো? একেবারে একদিকে যদি হয় বিপুল করের বোঝা, তবে কিন্তু অন্যদিকে রয়েছে আকাশ ছোঁয়া দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের। গতকাল আমরা দেখলাম যে লোকসভায় যখন বিমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে সরগরম হলো, তখন মূল্যবৃদ্ধি ইস্যুতে তুলকালাম কাণ্ড বাঁধল বিধানসভায়। দলের আনা মুলতুবি প্রস্তাব নিয়ে বাকবিতণ্ডার মধ্যেই ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে আলু বিক্রি করে প্রতিবাদ করেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে শুক্রবার তৃণমূল যখন লোকসভার বাইরে বিক্ষোভ দেখালো, তখন মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভার বাইরে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সরব হলো বিজেপি। 10 টাকায় আলু বিক্রি করে চলল প্রতীকী প্রতিবাদ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাজ্য জুড়ে অভিযানে নামে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৈরি টাস্ক ফোর্স, যদিও তাতে দাম বিশেষ কমেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে শুক্রবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। পাল্টা দাম বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করল তৃণমূল। দুপক্ষের বাকবিতণ্ডায় উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এত দাম খাবো কি স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পাল্টা গো ব্যাক বিজেপি স্লোগান তোলে তৃণমূল। এরপরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা। 10 টাকায় আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদ করেন। মূল্যবৃদ্ধির আঁচে বাজার গরম, তার আঁচ গিয়ে পড়ল বিধানসভা চত্বরে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। সর্বরিধি ছবিটা আপনি দেখলেন। একদিকে আপনি বলছেন যে নীতিন গডকরি এই মূল্যবৃদ্ধি 18% জিএসটি নিয়ে প্রথম সরব হয়েছেন, বিজেপি বিধায়করা তারা একেবারে ওয়াকআউট করলেন, আলু বিক্রি করলেন। আপনার কি মনে হচ্ছে, মানে এটা যখন প্রতীকী, এটা থেকে সত্যি আদৌ কোনো কাজ হবে? মানে একদিকে আমরা ওদিকে 18% জিএসটি হ্রাস হবে কিনা সেই দিকে যেমন তাকিয়ে থাকবো, এখানে কি জিনিসপত্রের দাম কমবে বলে ছেঁকা লাগছে? বাজারে গেলে বাজারে ছেঁকা একটা, মানে যারা ছোট ব্যবসায়ী তাদের সব থেকে কষ্ট, কারণ তারা যেখান থেকে জিনিসপত্র কিনে এনে বিক্রি করছে সেখানে এত দাম যে সে বেচারারা জিনিসপত্র কিনতে পারছে না। এখন এই যে আজকের যে ছবিটা, যে এত দাম খাবো কি, আপনি একটু ফ্ল্যাশব্যাকে চলে যান। বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী তিনি ঠিক একইভাবে তিনি এই দামের বৃদ্ধিতে এত দাম খাবো কি, তখন তার আন্দোলন এই দামটার এইরকম যে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেল জিনিসপত্রের দাম, মধ্যবিত্ত ছেড়ে দিয়ে নিম্নবিত্ত মানুষেরও নাগালের বাইরে চলে গেল। মধ্যবিত্ত মানুষ সব থেকে কষ্ট, কিন্তু সেই ব্যাপারে আর তিনি কথা বলছেন না। ওই কয়েকজনকে বাজারে নামিয়েছিলেন। মানুষের কথা ভাবে তৃণমূল কংগ্রেস, মানুষের কথা ভাবে তৃণমূল কংগ্রেস সব সময় বলে যখন পেট্রোল পণ্যের দাম বাড়ে। আজকে দাঁড়িয়ে মনমোহন সিং এর সময়, আমি সোজা কথা মানে কংগ্রেস ধরেই বলছি, তারপর থেকে তুমি ধাপে 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 যদি বাড়তে থাকো, তুমি দেখো আজকে বাজারে ক্রুড অয়েলের দাম কত। আজ সেখানে মোদি জামানা যখনই শুরু হলো তখন থেকে তুমি বাজারে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দেখো, এখানে দাম দেখো। রাজ্যের যে সুতরাং দাঁড়িয়ে এই রাহুল গান্ধীর নেতৃত্বে আজকে কটা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, বামপন্থীরা কটা নেমেছে রাস্তায়। আজকে আমি বলছি এক সেকেন্ড
সেকেন্ড দ্রব্যমূল্য বৃদ্ধি আমার যতটা মনে আছে লোকসভা ভোটের প্রচারের ইস্যু ছিল ইন্ডিয়া জোটের। সুব্রত দা, আমি বলছি আরে ঠিক আছে, বোঝা গেছে। আমি বলছি যখন ইউপিএ 2 সরকার ছিল, আপনারা দেখেছেন তখন স্মৃতি ইরানি হচ্ছে গ্যাসের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতো। এখন বিজেপি নেই, ও এখন নাটক করছে ওরা বিধানসভার বাইরে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কবে বুঝলো তৃণমূল কংগ্রেস যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে জিনিসের দাম বাড়ে? 2010-এ তখন মনে ছিল না, যখন কলকাতা রাস্তায় মিছিল করতো জিনিসের দাম বাড়ে খাবো কি? গোটা দেশে ফোরেনের হাতে তুলে দিয়েছে, আদানির হাতে সব করে দিয়েছে। আপনি জানেন না কৃষি আইন রিপিল করা নিয়ে কি হলো? সরকার যখন বলেছিল 2014 সালে যে স্বামীনাথন কমিশন, সেই স্বামীনাথন কমিশনের সুপারিশ কোথায়? কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, পশ্চিমবাংলা পাচ্ছে না। এমএসপি নিয়ে কোনো কথাই নেই, চলতি বাজেটে এমএসপি নিয়ে কোনো কথাই হলো না। অশোক দা, না হয়নি তো, আমরা তো সেই জায়গাটাতে বারবার করে বলছি যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা যদি সরকারে আসি এমএসপি কে তার আইনি গ্যারান্টিটা দিতে হবে এবং স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী সেটাকে ইমপ্লিমেন্ট করব। সেই দিকে তার ধারে কাছ দিয়ে যেতে পারলো না যে সরকার। আপনি ভাবা যায় পশ্চিমবঙ্গ পারেনি, একেবারেই পারেনি। কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সাধারণ মানুষকে সুরাহা দিতে তারা কি আদৌ চিন্তা ভাবনা করবে, এই প্রশ্ন কিন্তু থাকবে। আনন্দ সকালে এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, রাজ্যের বেশ কয়েকটি নাট্য দলের অনুদান বন্ধ করলো কেন্দ্রীয় সরকার। দেখানো হয়েছে বিভিন্ন কারণ, সেই তালিকায় রয়েছে মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায় নাট্য দলও। অনুদান বন্ধের পেছনে অনেকেই রাজনীতি দেখতে পাচ্ছেন, যদিও তা মানতে নারাজ বিজেপি। তো 50 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা খুব ভালো উপহার পেলাম, সেটা হচ্ছে আমাদের গ্রান্ট বন্ধ হয়ে গেল। বিজেপি সরকার তারা মনে করেন যে যারা তাদের বিরুদ্ধে কথা বলবেন তাদের শহর এইভাবে রুদ্ধ করবেন, তাদের গ্রান্ট বন্ধ করে, তাহলে তারা ভুল করছেন। আবার কি শিল্পের ওপর নামলো শাসকের কোপ? ফের কি রাজনীতির শিকার নাটক? এই প্রশ্ন মাথাচাড়া দেওয়ার নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি সিদ্ধান্ত। বিভিন্ন নাট্য দলের পরিচালক ও বাকি সদস্যদের গুরু শিষ্য পরম্পরা নামে অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিভিন্ন কারণে এ রাজ্যের বেশ কয়েকটি নাট্য দলের অনুদান বন্ধ করা হয়েছে। বাংলার অন্যতম প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, তার দলের নাম সায়ক। 18 বছর ধরে কেন্দ্রীয় সরকারের অনুদান পাচ্ছিল, কিন্তু এবার তা বন্ধ হয়ে গেল। 15টা দলের গ্রান্ট বন্ধ হয়ে গেছে, এক একজনকে একটা কারণ দেখিয়েছে। কাউকে বলেছে তুমি খুব সবল হয়ে গেছো, তুমি কিছু সংগঠন করছো ভালো, তুমি নিজেই পারবে। আমাদের মতো কয়েকজনকে বলেছে প্রেজেন্টেশন ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমার নিজের ধারণা কেউ একটা লিস্ট বানিয়ে দিয়েছে, অবশ্যই মানে এ বেছে বেছে করেছে আর কি। এবং বেছে বেছে করার মধ্যে দেখা যাচ্ছে যে ওই পছন্দ হয়নি এমন দল, অর্থাৎ সে যে পার্টি যে তার রাজনীতির সঙ্গে আমার রাজনীতি ও মনে করছে মিলছে না, এইসব মনে করে সব বেছে 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 কিছু দলকে পাঠিয়েছে। মেঘনাদ ভট্টাচার্যের নাট্য দলের মতো কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধ হয়ে গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়ের নাটকের দল মুখোমুখির। পরিচালক ও নাট্য দলের সদস্য মিলিয়ে 16 জন 2009 সাল থেকে ওই অনুদান পেয়ে আসছিলেন। আমরা নাকি সেলফ রিলায়েন্ট আর সাস্টেইনেবল দল, এটা বাড়ি ভাড়া করে রিহার্সাল দিতে হয় আমাদের। তো এই গ্রান্ট যেটা আমরা পেতাম 15 জনের গ্রান্ট, তাতে তো 15 জনের চলতো, একটা কিছু প্রোভাইড করতে পারতাম তাদের জন্য। থিয়েটারে এমনিতেই তো টাকা নেই, এটা ওরা যদি এখন এরকম আরবিট্রারিলি হঠাৎ একদম এক কথায় একটা ফান্ড এরকম করে বন্ধ করে দেয়, তো আমরা তো অথই জলে পড়লাম। এটা যেটা করা হলো এটা তো অত্যন্ত অন্যায় কাজ করা হলো। কেন্দ্রীয় সরকারের গুরু শিষ্য পরম্পরা অনুদানে নাট্য দলের গুরু অর্থাৎ পরিচালক মাসে 10,000 এবং শিষ্য অর্থাৎ নাট্য দলের সদস্যরা পান 6,000 টাকা করে, যা থেকে এবার বঞ্চিত হল নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়ের দল সংস্কৃতি, যার পেছনে রাজনীতি দেখতে পাচ্ছেন তিনি। লোকসভা ভোটের প্রাক্কালে যখন সোনার পাখি ফিরে এসো বা এরকম একটা নাম দিয়ে একটা প্রচারের জন্য একটা নাটক নির্মাণ করা হয়েছিল এবং সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বলা হয়েছিল যে এটা করার জন্য, তো সেখানে আমার অবশ্যই আপত্তি ছিল এবং সেটি করিনি। আমরা বুঝতে পেরেছিলাম যে কোথাও আমাদের এই একটা গ্রান্ট বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এটাও তারা বলেছেন যে আমি নাকি ব্যক্তিগতভাবে কর্পোরেট ফান্ডিং নিয়ে কাজ করি, সংস্কৃতি কোনোদিন কর্পোরেট ফান্ডিং নিয়ে কাজ করে না। যদিও বিভিন্ন নাট্য দলকে কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধের পেছনে যে অভিযোগ তুলে ধরা হচ্ছে তা একেবারেই মানতে নারাজ বিজেপি। ভুল বার্তা ছড়াবার চেষ্টা হচ্ছে। যদি কেউ বলেন যে আমরা বিজেপির বিরুদ্ধে
কথা বলি বা নাটক করি বলে আমাদের নাটকের গ্রান্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তো তাহলে তাদের কথা সূত্র ধরেই বলি, তো তাহলে যে সরকার শিল্পকে বাঁচাবার জন্য, থিয়েটারকে বাঁচাবার জন্য গ্রান্ট দেয়, আপনি আপনার রাজনৈতিক বিশ্বাসের দলকে বড় করবার জন্য এবং যে গ্রান্ট দিচ্ছে, যে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করছে, তাকে আপনি শত্রু মনে করেন বলে আপনি গ্রান্ট নিয়েও তার বিরুদ্ধে নাটক করছেন। বিষয়টা তো মজার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে একদমই সেটা নয়। গোবরডাঙ্গার দিকের কোন একটি দল সে থিয়েটার হল নির্মাণের জন্য গ্রান্ট পেয়েছিল প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি, এবং তারা সেই হলটিকে বিভিন্ন প্রফেশনাল কাজে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন ইত্যাদি প্রভৃতিতে ভাড়া দেয়, এবং সেই কারণেই কিন্তু গ্রান্টটা বন্ধ হয়েছে। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলুন বা শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম বিভাস চক্রবর্তী বলুন, তাঁদের তো গ্রান্ট বন্ধ হয়নি, তারা সরাসরি বামপন্থী। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। রুদ্রনীল ঘোষের বক্তব্যটাই যদি ধরি, তাহলে এ রাজ্যে শাসক দল তো একই কথা বলে, লক্ষ্মীর ভান্ডারের টাকা নেবেন আর ভোট দেবেন না, কেন্দ্রের কাছ থেকে অনুদান নেবে না, তারপরে কেন্দ্র যা নাটক করতে চাইবে, করাতে চাইবে সেটা করবেন না, অনুদান বন্ধ। একেবারে রুদ্রনীল বিজেপির নেতা হলেও রুদ্রনীল তো ভালো অভিনেতা, এই প্রসঙ্গে তো কোনো দ্বিমতের ব্যাপার নেই। তাই রুদ্রনীল একদম সঠিকভাবে ওই বীরকৃষ্ণ দাঁর অভিনয়টা করে ফেললো। কুসুমিতা, বীরকৃষ্ণ দা সে বলছে আমি থিয়েটারে টাকা ঢালছি, তুমি কে হে বেণীমাধব মুখুজ্জে, আমি যা বলবো সেই নাটক তোমাকে করতে হবে, আমার টাকায় থিয়েটার চলে। একেবারেই তো এইটাই তো ছয়ে আসছে। আপনি যে জিনিস চলছে পুরো সারা দেশে, সেই জিনিস এখানে কিছুদিন আগে চাকদার নাট্যজন তারা উৎপলবাবুর নাটক করছিলেন ব্যারিকেড, কল্যাণী ঋত্বিক সদন, তাদের দেয়া হলো না। ঘটনাটা ঘটে গেছে এই রাজ্যের যারা নাট্যকর্মী সৎভাবে থিয়েটারটা করতে চান তাদের কাছে হয়ে গেছে উভয় সংকট। মানে এই রাজ্যের সরকারের বিরোধিতা করে নাটক করলে হল পাবেন না, কেন্দ্রের বিরোধিতা করে আন্দোলনকারীদের মঞ্চে চাকদা নাট্যজন জগা খিচুড়ি নাটক করলো, তারপরে কিন্তু কল্যাণী ঋত্বিক সদনে তাদের বুকিং ক্যান্সেল হয়ে গেল। আমার না পশুর খামার বলে একটা নাটক হতো, মনে আছে? হ্যাঁ, তো আমার মনে আছে বামপন্থীরা কি করতে, আমি পরে কথা বলছি। আজকে দাঁড়িয়ে আমি কোনো নাট্য কথা ডাইরেক্টলি বলছি না কেন, সার্বিকভাবে তুমি দেখো বিজেপির ট্যাগলাইনটা কি। ভারতীয় জনতা পার্টির যেটা বলেছিল সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাস করি না আমরা আমাদের সঙ্গে যে থাকবে তারই বিকাশ করব। শুভেন্দুর কথাটা রুদ্রের অভাব প্রমাণ করলো। আপনাদের বিধায়ক কি বলেন? লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছি, ভোট কেন পাবো না? তাহলে লক্ষ্মীর ভান্ডার দেব, আমাদের হাতে দিয়ে দিন, আমরা লিস্ট বানাবো, সেই অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার হবে। বিরোধী দলনেতা যেটা বলে রুদ্রের সেটাই বলে। আমি জানাতে চাই সেটা হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে আছি এবং আমার একটি থিয়েটার দল আছে, যেটা 13 বছরের থিয়েটার দল। কোনোদিনও শুনিনি কেন্দ্র কোনো ইনস্ট্রাকশন দিয়েছে সেই থিয়েটারটা করতে হয়েছে। আমি যোগ করি 13 ফেব্রুয়ারি ব্রাত্য বসু তিনি বলছেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার 25 বছর উপলক্ষে 20 মিনিটের একটা নাটক করে পাঠানো হয়েছে, যদি সেটা না পাঠানো হয় তাহলে অনুদান বন্ধ হয়ে যাবে, আশঙ্কা প্রকাশ করেছিলেন। রুদ্রনীল লোক খেলানো বলেছিলেন এবং সেই ঘটনাই অগস্টে ঘটলো। এইরকম কোনো কথা বলা হয়নি যে নাটকটা পাঠানো হয়েছিল দেশের বিকাশ নিয়ে, মানুষকে একদম বিকশিত ভারত, সেখানে নির্দিষ্ট কিছু শব্দ ছিল। নাটক করাটা কি অন্যায়? অখণ্ডার মতো শব্দ ব্যবহার করতে হবে। সুব্রত দা, আমি বলছি পুনাতে কেন্দ্র রাজ্য কয়েনের এপিচ আর ইনস্টিটিউটে আরএসএস গুন্ডামি করে, এনএসডিতে গুন্ডামি করে এবং দিল্লি সরকার একই ভাবে বুদ্ধিবৃত্তিতে গুন্ডামি করছে। পশ্চিম বাংলার শাসক দল এক, দিল্লির শাসক দল এক, বুদ্ধিবৃত্তির উপর গুন্ডামি চলছে। গজেন্দ্র কি বলছেন? আরে কি করছে? কেন পেল না? চারটে দলের করে প্রোডাকশন গ্রান্ট নেওয়া হতো। কুকুরের নামে গ্রান্ট হতো, কুকুর। ও দিদি শুনুন, বলতে দিন ইন্দিরা গান্ধীকে সুতলা গালাগাল দিতেন ঋত্বিক, সেই ঋত্বিকও কিন্তু পুনে এফটিআর ডিরেক্টর আপনারা গজেন্দ্রের মতো লোককে বসিয়েছেন। একদম। তাহলে পার্থক্য এই জায়গায়। মোট কথা এটাই দাঁড়ালো যে রাজ্য এবং কেন্দ্র কয়েনের এপিট আর ওপিট। একদমই তাই, কোনো প্রশ্নই নেই। অনুদান একদমই তাই। ফল পাওয়া যায় না, সবচেয়ে সরব হয়ে থাকে একটা কথা বলবো, অনুদান বন্ধ করা হয়েছে সেই দলগুলোর যারা যথেষ্ট কেপেবল এবং অনুদান
যারা পেত সেইগুলোকে কমিয়েছে, মানেটা কি? কেন বলছেন প্যারামিটারকে ঠিক করবে? যে দলগুলো কাজ করে, আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, কেন্দ্র সরকারের বিরুদ্ধেও কিন্তু তাই অভিযোগ। শাসকের সুরে সুর মিলিয়ে কথা না বললে কিন্তু শাসকের কোপে পড়তে হবে, রাজনীতির শিকার হতে হবে। আলোচনার সময় আমাদের এ পর্যন্তই। যারা উপস্থিত ছিলেন আলোচনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতির পর আরো খবর নিয়ে ফিরে আসছি। আনন্দ সকালের সঙ্গে থাকবেন।